সকলে ভালো আছেন সেই প্রত্যাশা করছি। আসলে কখন আসলে ব্যক্তিগত বিষয়ে কথা বলার ইচ্ছা আসলে আমার কখনোই ছিল না। ফেসবুকে ব্যক্তিগত জায়গাটা শেয়ার করার ইচ্ছা খুব করে সংগ্রাম করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। অনেক বড় স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। আসলে সেই জায়গা থেকেই মূলত এই লড়াই সংগ্রাম করেছিলাম আসলে ব্যক্তিগতভাবে একেবারে নিজের জায়গা থেকে। কখনো যে দেশের জন্য আন্দোলন করব, দেশের জন্য লড়াই করব, সংগ্রাম করব, এই ধরনের কখনো কোনো ধরনের ইচ্ছা আসলে ছিল না। আপনাদেরকে একটা কথা বলি, আমি আসলে খুব একেবারে লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি। এটা আসলে কেউ বলে না, আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি আসলে গর্ব করে, সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অনেক মন্ত্রীদের সামনে আমার ব্যক্তিগত জায়গাটা খুব গর্ব করে সব সময় বলেছি, এখন বলছি। আমি আসলে খুব লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসলে বলতে পারেন যে আব্বা এবং আমার মা, এই দুইটা মানুষের একেবারে সহযোগিতায় বলতে পারেন, এই দুইটা মানুষ নিয়ে এমনও দিন গিয়েছে যে আব্বা একবেলা ভাত খেয়েছে তো আর একবেলা খেতে পারেনি, এমনও দিন গিয়েছে। আমার কলেজ লাইফের কথা আমার এখন মনে আছে যে আব্বা একদিন বলেছিল যে আমার শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোর পড়াশোনার খরচ আমি চালিয়ে যাব। সেই জায়গা থেকে আসলে পড়াশোনা করেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বা অনেক কষ্ট করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে ভাবিনি আসলে দেশের জন্য কাজ করে বা একটা আন্দোলন সংগ্রাম করে যে নিজের জীবনটা আসলে এইভাবে ঝুঁকির মধ্যে পড়বে বা দেশের মানুষের জন্য কাজ করে আসলে এইভাবে একটা পরিস্থিতির মধ্যে আজকে আমাদেরকে পড়তে হবে। আজকে নূর ভাই বলেন বা আমরা যারা আছি সবসময় চেষ্টা করেছি আসলে ন্যায়ের পক্ষে থাকার জন্য, নীতির পক্ষে থাকার জন্য, দেশের মানুষের জন্য কথা বলা, কাজ করার সবসময় চেষ্টা করেছি। কিন্তু সেইখান থেকে আসলে সেই কোটা সংস্কার আন্দোলন যে সময় করেছিলাম, সে সময় বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরুর দিকের কথা, আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিক, যখন আমি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের ছাত্র, সেই সময়ই আসলে এই কোটা সংস্কারের জন্য যৌক্তিক একটা আন্দোলন করেছিলাম। এবং বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে মাত্র যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, সেই সময়ই আসলে কারাগারে গিয়েছিলাম, রিমান্ডে ছিলাম, জেলখানায় ছিলাম, কিন্তু আসলে কখনো ভয় পাইনি যে না, দেশের মানুষের জন্য লড়াই করছি, দেশের মানুষের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি। কিন্তু আজকে দেখেন একটা মিথ্যা মামলা দিয়ে, আজকে মিথ্যা একটা মামলায়, রাষ্ট্র কর্তৃক একটা মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে। আমরা তো বলেছি, যদি আমরা কোনো অন্যায় করে থাকি, যদি দেশের মানুষের সাথে কোনো সময় বেইমানি করে থাকি, রাষ্ট্রীয় আইনে আমাদের যে শাস্তি হবে সেই শাস্তি আমরা মাথা পেতে নিব। কিন্তু আজকে মিথ্যা সাজানো মামলায় আমাদের সহযোদ্ধাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হচ্ছে। একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না। আমরা কখনো আমাদের ব্যক্তিগত স্বার্থে কখনো আন্দোলন করিনি। আপনারা দেখেছেন যে ফরিদপুরের একজন জেলা ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করে, আর আমরা এই ছাত্র রাজনীতি করে দেশের মানুষের জন্য পরিশ্রম করে সংগ্রাম করে একবেলা ভাত খেলে আর একবেলা ভাত খাইতে পারি না। এটাই হচ্ছে আসল কথা। হয়তো আজকে একেবারে বলি, হয়তো অনেক দুই একজন ভাই আছেন যারা সামান্য পরিমাণে সহযোগিতা করেন সব সময়, যখন এই শুরু থেকে এখন পর্যন্ত অল্প কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে যে বলেছেন যে মশিউর নাও তো একটু সহযোগিতা করলাম, এটা দিয়ে তোমার নিজে চলো রাজনীতি করো বা তোমার বাবা মাকে একটু সহযোগিতা করো, এইভাবেই আসলে এই পর্যন্ত এসেছি। কখনো কোনো ধরনের দুর্নীতি, অন্যায়, অনিয়ম, টাকা পয়সা, অনৈতিকভাবে লেনদেন, আসলে এই ধরনের কোনো রাজনীতির সাথে ছাত্র অধিকার পরিষদের আমি সহ, নূর ভাই সহ আসলে কেউ জড়িত ছিল না। আজকে নূর ভাই তার বাসাটা দেখিয়েছে। আমি নিজে যখন এই ঢাকা শহরে আসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছিলাম, আমি সর্বশেষ যে বাসাটিতে ছিলাম সেটা হচ্ছে 3,000 টাকা দিয়ে একটা ভাড়া বাসায় থাকতাম। এরপরে আর একটা বাসা নিলাম, এখন একটা বাসা উঠেছি করোনার পরে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে চলছি। এই এই হচ্ছে, তারপরে দেশের মানুষের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। কখনো কোনো অন্যায় অনিয়ম আমরা করছি না। আমরা তো কখনো বলিনি যে আমরা আওয়ামী লীগ সরকারকে ফেলে দিব বা আওয়ামী লীগ সরকারের পতন চাই। একটা কথাই বলেছি, এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের মালিক, 16 কোটি জনগণ আসলে এই দেশের মালিক। এই কথাটাই আমরা সবসময় বলেছি। আমরা বলেছি যে জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করুন। দেশের মানুষ যে দেশের মালিক, তাদের সেই জায়গাটা, তাদের মালিকের জায়গাটা তাদের হাতে ফিরিয়ে দিন। এটাই আসলে সবসময় বলেছি বা সবসময় বলার চেষ্টা করেছি। আমরা কখনো চাইনি যে আমরা এই রাষ্ট্র ক্ষমতা দখল করব বা দখল করে হাজার হাজার কোটি টাকা
মালিক হবো, আসলে এই ধরনের লোভ লালসা মানসিকতা আসলে আমাদের কারোরই নেই। সেটা নূর ভাইও আসলে খুব কাছ থেকে, একেবারে বলেন যে নূর ভাইকে খুব কাছ থেকে দেখেছি, সেই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে নূর ভাই আমি এই সব সময় একসাথেই ছিলাম, সেই দুর্দিনে বা এখন একসাথেই সব সময় থাকি। সেই মানুষটা আসলে আজকে কি বলবো আপনাদেরকে, আসলে বলি যে নূর ভাই মাঝে মাঝে ফোন দিয়ে এমনও দিন গিয়েছে যখন আমার কাছে টাকা ছিল, ডাক্তার ভিপি হওয়ার পর যখন আমার কাছে টাকা ছিল, নূর ভাইকে আমি নিজে টাকা পাঠিয়েছি। ফোন দিয়ে বলতে বসে আমার কাছে টাকা নাই, বাসা ভাড়া দিতে পারছি, আমার কাছে 2 টাকা ছিল, 1000 টাকা 2000 টাকা আমি নূর ভাইকে পাঠিয়েছি। ইভেন নূর ভাই সর্বশেষ বলেছে 4 মাসের বাসা ভাড়া দিতে পারে না, তখন আমি নিজে চেষ্টা করেছি, যেভাবে পেরেছি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে সৎ পথের থেকে দেশের মানুষের জন্য আসলে আন্দোলন করার চেষ্টা করেছি, দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। অথচ সেই জায়গা থেকে আজকে আমাদের নামে গুজব, সেই আন্দোলনের সময় গুজব ছড়িয়েছে যে আমরা নাকি 124 কোটি টাকা খেয়েছি সেই কোটা সংস্কার আন্দোলনের সময়, অথচ একটা টাকা আমাদেরকে সেই সময়েও কেউ দেয়নি বা এখন কেউ দেয়নি দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। একটা টাকা আমরা কখনো কোনো সেই বিএনপি বলেন, জামাত বলেন বা বিরোধী শক্তি বলেন বা আন্তর্জাতিক শক্তি বলেন, কারো কাছ থেকে আমরা আসলে কখনো নেইনি, এবং সেই ধরনের ইচ্ছা বা মানসিকতা আমাদের কখনো ছিল না। সেই সৎ পথে থেকে রাজনীতি করে আজকে এই পর্যন্ত এসেছি, এবং ভবিষ্যতেও চাই যতদিন বেঁচে থাকবো অন্তত পক্ষে এই অন্যায়ের সাথে, অনিয়মের সাথে, এই ফ্যাসিবাদী সরকারের সাথে আসলে আপোষ করা বা তাদের সাথে দালালি করা, তাদের কাছে গিয়ে তাদের কাছে হাত পাতার ইচ্ছা আমাদের নেই। হয়তো কি করতে পারবে, একটা মানুষকে মেরে ফেলতে পারবে, ধরেন সক্রেটিস তাকেও মেরে ফেলেছে, রফিক সালাম জব্বর তারা সবাই মারা গিয়েছে, নূর হোসেন মারা গিয়েছে। আজকে হয়তো কি করতে পারবে, আমাদেরকে তুলে নিয়ে যে গুম করে দিবে, মামলা দিবে, রিমান্ডে নিয়ে মেরে ফেলবে, এই তো আসলে এর বেশি তো লিখতে পারবে না। মানুষ মরে যায়, মানুষ মরে যায়, মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। আসলে মরে যাবো, মেরে ফেলবে, হয়তো আমার শরীরটা পচে মরে যাবে, কিন্তু পৃথিবী কখনো আসলে আমাদেরকে ভুলবে না, এই নূরকে ভুলবে না, আমাকে ভুলবে না। কারণ আমাদের যে ত্যাগ, এই জাতির জন্য আমরা যে পরিমাণে পরিশ্রম করছি, কষ্ট করছি, আসলে সেই জায়গা থেকে হয়তো আমাদেরকে মেরে ফেলতে পারবে। আর কি করতে পারবে, একটা মানুষকে মেরে ফেলার বাইরে তো আসলে কিছু করার নেই। আজকে কত মানুষ আপনি বাংলাদেশে দেখছেন, করোনায় 5000 মানুষের উপরে বাংলাদেশের মানুষ মারা গিয়েছে। আজকে আপনারা দেখেছেন যে প্রতিদিন এই রোড অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গত 12 বছরে শত শত মানুষকে তুলে নিয়ে গুম করে দিয়েছে, ভারতের তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে। এর বাহিরে তো আসলে আওয়ামী লীগ কিছু করতে পারবে না, বা এই যারা ভারতের যে আছে বা যারাই আছে তারা আসলে কিছু করতে পারবে না, মেরে ফেলতে পারবে বা গুম করে ফেলতে পারবে, এর বাহিরে আসলে কিছু করার নেই। সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি, আমরা আসলে মৃত্যুকে আসলে ভয় পাই না। যদি মরণ হয়ে থাকে, যদি আল্লাহ যদি মৃত্যু লিখে থাকে যে কালকে বা পরশুদিন মারা যাব, এই আওয়ামী ফ্যাসিবাদের হাতে, আওয়ামী স্বৈরাচারের হাতে মৃত্যু আছে, আমরা সেই মরার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে মরে গিয়ে যদি দেশের মানুষের জন্য আমি আসলে এটা কান্না নয়, এটা আসলে আমি কি বলবো, আমি আসলে হতাশ নয়, আমি এটা আসলে দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। দেশের মানুষের জন্য করতে পারি, এটা আসলে ভালোবাসা কান্না, আর কিছু নয়। কিন্তু আমার একটু কষ্ট হয়, সেটা হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার আব্বা খুব পরিশ্রম করে ছোটবেলা থেকে, যখন ক্লাস 8-এ পড়তাম, এমনও দিন গিয়েছে একবেলা ভাত খেলে আরেকবেলা ভাত খেতে পারিনি। তারপরে সেই 8-এ পরীক্ষা দিয়েছি, এরপরে স্কলারশিপ পেয়েছি, মেট্রিকে পরীক্ষা দিয়েছি, স্কলারশিপ পেয়েছি, বরিশালের অমৃতলাল কলেজে ভর্তি হয়েছে। কোনোদিন আমার কলেজ প্রাইভেট কলেজ হলেও আমার সেই যারা ছাড় ছিল, সেই হিন্দু কলেজের ছাড়েরা কোনোদিন আমার কাছ থেকে 2টা টাকা কোনোদিন আমার সেই কলেজের ছাড়েরা নেয়নি। আমি আইকন ক্লাসে কোচিং করেছি, সেই কোচিংয়ের ভাই, সেই কোনোদিন আমার কাছ থেকে 2টা টাকা আমার কাছে নেয়নি। এবং আমার বিশ্ববিদ্যালয়ে সেই ভর্তির টাকা পর্যন্ত আমার সেই কলেজের ম্যাম দিয়েছেন, স্যার দিয়েছেন, আমার দেবাশিস যার কাছে সারা জীবনের জন্য আসলে কৃতজ্ঞ, যে এই মানুষটির জন্য আমি আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে পেরেছিলাম, সেই স্যারের কাছে আমি কৃতজ্ঞ। সেই মানুষেরা সারা জীবন চেষ্টা করেছে আমাদের জন্য কাজ করার জন্য, মানুষের মানবতার জন্য। তারপরে সেই আব্বা চেষ্টা করেছে আমাকে মানুষের মতো মানুষ করার জন্য। আমার আব্বা সবসময় স্বপ্ন দেখতেন, মা সবসময় একটা কথা বলতেন যে আব্বা তুই ম্যাজিস্ট্রেট হবি। আমার সবসময় স্বপ্ন দেখতেন, আম্মা আমি কথা বলতে পারি না, সবসময় স্বপ্ন দেখতেন আমাকে ম্যাজিস্ট্রেট বানাবে। মায়ের স্বপ্ন ছিল, খুব ভালো ছিলাম ছোটবেলা থেকে, আসলে খুব ভালো থাকার কারণে আব্বা আম্মা সবসময় স্বপ্ন দেখতেন যে আমি ম্যাজিস্ট্রেট হব। ওই সময় আমি অনেক বড় চাকরি করবো, এই স্বপ্নই আসলে আমার আব্বা আম্মা সবসময় দেখতেন।
সেই জায়গা থেকে সে স্বপ্ন হয়তো আব্বা আমার স্বপ্ন আসলে পূরণ করতে পারিনি, আমার পক্ষে আসলে সরকারি চাকরি করা আসলে কোনোদিন সম্ভব না। তারপরেও বলেছি এখন হয়তো যদি চাকরি করতাম আব্বা আম্মার ভবিষ্যৎ হয়তো করতে পারতাম। আমার আব্বা এই কোটা সংস্কার আন্দোলনে আসার কারণে আমার আব্বা গত 2 বছর যাবত বেকার হয়ে বসে আছেন, কোনো কাজ করে পান না, বৃদ্ধ হয়ে গিয়েছেন, খুব বেশি পরিশ্রম। যখন কারাগারে ছিলাম আব্বা এইখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি আমাদের জামিনের জন্য, আমাদের মুক্তির জন্য, কিন্তু আব্বা কখনো মানুষের কাছে অন্যায়ের সাথে আপোষ করেনি। সেই ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেন, কিন্তু তারপরেও সেই আব্বা এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাকে মেরেও ফেলা হয় বা আমাদের সবাইকে মেরে ফেলা হয়, গুম করে দেওয়া হয়, আপনারা আমার আব্বা আম্মাকে একটু দেখবেন। এইটা হচ্ছে আপনাদের কাছে আমার, যাতে করে অন্তত আমার মতো একটা ছেলে ছিল, আমার 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 অনুপস্থিতি যেন আসলে তারা অনুভব না করে, যেন অন্তত পক্ষে আপনারা এইটুকু অনুরোধ। আর কোনো আসলে আপনাদের কাছে আমার আসলে কোনো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমার কোনো চাওয়া বা পাওয়া নেই। জাতির কাছে আমি আসলে কোটিপতি হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নেই। আপনারা যে ভালোবাসা আসলে দিচ্ছে বা প্রতিদিন ভালোবাসা আপনারা যাচ্ছেন, যে মন করে আসলে হাজার হাজার মানুষ যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, হয়তো কোনোদিন এমপি হতে পারবো, মন্ত্রী হতে পারবো যদি বেঁচে থাকি, বা মন্ত্রী এমপি হতাম। আসলে এমপি মন্ত্রী হলে মানুষ যে ভালোবাসা না পায়, তার থেকে অনেক বেশি ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, নূর ভাইকে দিয়েছেন, আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন আপনারা আসলে সবাইকে দিয়েছেন। সেই জায়গা থেকে আসলে আমাদের এমপি মন্ত্রী হওয়ার কোনো ধরনের লোভ লালসা আসলে নেই। আমাদের সবসময় একটা লোভ লালসা, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমরা সবসময় চাই। আমরা চাই আগামীর বাংলাদেশটা সুন্দর হোক, যা করে আমরা সবসময় বলি ইউরোপ আমেরিকার মতো হবে বাংলাদেশ। আসলে আমরা চাই আমাদের বাংলাদেশটা ইউরোপ হোক, আমেরিকার মতো হয়ে আমরা আধুনিক জীবনযাপন করি। এই জন্যই মূলত আমাদের এত পরিশ্রম, এত সংগ্রাম। সেই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করেছি দেশের মানুষের জন্য কথা বলার জন্য, দেশের মানুষের জন্য কাজ করার আমরা চেষ্টা করেছি। কিন্তু কখনো এই এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, রাষ্ট্রপতিতে যেতে হবে, এই ধরনের লোভ ব্যক্তিগতভাবে আমার আসলে কখনো ছিল না। ছোটবেলা থেকেই আসলে এই ধরনের আমি খুব কষ্ট করে বড় হয়েছি। আমি চাইলে আমি যেমন 5 স্টার হোটেলে গিয়েও ঘুমানোর মতো ঘুমাতে পারি, যদি আপনারা সহযোগিতা করে সেখানেও থাকতে পারি। আবার হচ্ছে ঢালা বিছানায় ঘুমাতে পারি, একেবারে রাজপথেও ঘুমাতে পারি। রিমান্ডে ছিলাম, কারাগারে ছিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো পরিসরে থাকতে পারি। সেই জায়গা থেকে আসলে আমার এই ধরনের লোভ লালসা কখনো আব্বা আম্মা আসলে এটা বলে না। আমার আব্বা আম্মা সবসময় একটা কথা বলতেন যে সৎ পথে থাকো, কাজ করো, দেশের মানুষের জন্য কোনো বাধা নেই, তোমার ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে না, বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই। অনেক পড়াশোনা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই বিসিএস এর জন্য পড়াশোনা করেছি, কিন্তু কখনো ভাবিনি যে আসলে একটা আন্দোলন, একটা যৌক্তিক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের কারণে আসলে সেই শিক্ষা জীবন দিয়ে ছিটকে পড়ে আসলে দেশের মানুষের জন্য এইভাবে রাজনীতি করতে হবে, কাজ করতে হবে, জেলে যেতে হবে, রিমান্ডে যেতে হবে। বন্ধুগণ, আমরা আসলে ভয় পাই না, আমরা এখনো ভয় পাই না। বা এই যে আওয়ামী সরকার, আমি ফ্যাসিবাদের সাথে আপোষ করব, তাদের সাথে মীমাংসা করব, এই ধরনের কোনো ইচ্ছা আসলে আমাদের নেই। আমরা যদি সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, আমাদের বিজয় ইনশাল্লাহ হবেই। হয়তো আজকে বা কালকে আমাদের বিজয় হবে। ইতিহাস আসলে কখনো পরাজিতদের পক্ষে থাকে না। ইতিহাস একটা ব্যাপার হচ্ছে, হয়তো ব্যক্তি মরে যায় কিন্তু সত্য আসলে কখনো মরে না। যেমন পলাশির যুদ্ধেও নবাব সিরাজউদ্দৌলা পরাজয় করেছে, কিন্তু ইতিহাস কিন্তু তাকে ভুলেনি। ঠিক তেমনি ভাবে পাকিস্তানি আমলেও শত শত বাঙালি শহীদ হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। 71-এর সেই মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, কিন্তু তারা হয়তো ব্যক্তি মরে গিয়েছে, দেহ মরে যায়, পচে যায়, কিন্তু ব্যক্তির যে আদর্শ, ব্যক্তির যেই শিক্ষা আসলে সেগুলো আসলে মরে না। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, বিনীতভাবে ভাই হিসেবে অনুরোধ করছি, যদি আমাদেরকে জেলে নেওয়া হয়, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়, কারাগারে নেওয়া হয়, গুম করা হয়, মেরে ফেলা হয়, আপনারা এক কাজ করবেন, আপনাদের আর কিছু করার নেই। আপনারা অন্ততপক্ষে বাংলাদেশে যে থানাগুলো রয়েছে, এই থানাগুলোর সামনে অবস্থান নেবেন। সবাই নিজ দায়িত্ব থেকে, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কারাগারগুলোতে গিয়ে অবস্থান করবেন। সবাই আত্মসমর্পণ করবেন, সবাই জেলখানায় ঢুকবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি দেওয়া হয়। আর আমাদেরকে যদি মেরে ফেলা হয়, আপনারা তাহলে যেটা সত্য, যেটা ন্যায়ের পথ, যেটা সত্যের পথ, সেই পথে থাকার চেষ্টা আপনারা করবেন। এই প্রত্যাশা আসলে করছি, এই প্রত্যাশা আসলে রাখছি। আমরা সবসময় বলি আপনারা ন্যায়ের সাথে থাকেন, কখনো দালালি করবেন না, আপোষ করবেন না অন্যায়ের সাথে। আজকে ছাত্রলীগ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অথচ দেশের জন্য আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে আমরা 3 বেলা ভাত খেতে পারি না, 2 বেলা ভাত জোগাড় করতে পারি না, বাবা মায়ের মুখে 2 বেলা অন্ন দিতে পারি না। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা কোনোদিন আপোষ করিনি, আপনারাও আপোষ করবেন না। আমরা যদি কারাগারে যাই, রিমান্ডে যাই, আমাদের যাই হোক না কেন, আপনারা প্রতিবাদ চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের গণতন্ত্র ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ করতে যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, ততক্ষণ পর্যন্ত তারা লড়াই করবেন, সংগ্রাম করবেন, এই প্রত্যাশা করছি। আমি আসলে লাইভে সেই মূলত একটা বিষয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে আপনার অন্ততপক্ষে যদি আমার কিছু হয়ে যায়,
আপনারা আমার আব্বা আম্মাকে দেখবেন, এটা হচ্ছে আপনার কাছে আমার ভাই হিসেবে প্রত্যাশা। আব্বা আম্মাকে আমার আব্বা আমাকে সান্ত্বনা দিবেন, ছেলে হিসেবে ভাই হিসেবে তাদের পাশে থাকবেন। আসলে এটাই কথা, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আর আসলে কান্না করার জন্য আমি দুঃখিত, আসলে খুব ইমোশনাল হয়ে গেলাম আজকের পরিস্থিতির কারণে। আমাদের অলরেডি আমাদের 2-3 জন সহযোদ্ধাকে গ্রেফতার করে, কাউকে হয়তো গুম করে দিয়েছে, হয়তো আমাকেও গ্রেফতার করা হবে, নূর ভাইকেও গ্রেফতার করা হবে, অন্য যারা আছে সবাইকে গ্রেফতার করা হবে। কিন্তু আমরা ভীত নয়, গ্রেফতার হলে আমরা গ্রেফতারের জন্য প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের জন্য রাস্তায় আন্দোলন গড়ে তুলবেন, রাজপথে প্রতিবাদ করেন, সেই প্রত্যাশা করছি। এবং আমরা চাই যে জনতার যে অধিকার, সেই জনতার অধিকার আদায়ের জন্য আমাদের যে লড়াই, সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। জনতার অধিকার আদায়ের এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এটাই হলো আমাদের প্রত্যাশা। নূর ভাই কিছুক্ষণ আগে লাইভে এসেছেন, নূর ভাই লাইভে এসে আপনাদেরকে বলেছেন যে আপনারা যদি আমাদের গ্রেপ্তার করে, আপনারা প্রত্যেকটা থানার সামনে অবস্থান নেবেন। বাংলাদেশ 16 কোটি বাঙালির বাংলাদেশে আপনারা সবাই যে যেখান থেকে পারেন, ওই একই কথা, আপনারা যে যেখান থেকে পারেন প্রতিবাদ করবেন, রাজপথে আসবেন, এটাই প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কতক্ষণ বাহিরে থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো আসলে জানি না। যদি আর কখনো ফেসবুকে লাইভে নাও আসা হয়, সত্যের জয় অবশ্যম্ভাবী, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। আল্লাহ হাফিজ।